সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করেন দেশের সাধারণ মানুষের জন্য। দেশের মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনিক কর্মচারীরা দলীয় কর্মীর মতো আচরণ করেছেন। গত দু-একদিন আগে 2018 সালের রাতের ভোটে দায়িত্ব পালন করা কয়েকজন ডিসিকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার মনোভাব লক্ষ্য করা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে। তো এ নিয়ে বিগত আওয়ামী সরকারের আমলে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তারা আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। না জানি কার বিরুদ্ধে কী অভিযোগ দাঁড় করানো হয়। তো এ নিয়ে দৈনিক আমাদের সময় পত্রিকায় একটি দীর্ঘ রিপোর্ট প্রকাশিত হয়েছে। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। আওয়ামী স্বার্থে কাজ করা কর্মকর্তারা আতঙ্কে, বিতর্কিত 3 জাতীয় নির্বাচন। রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দল মত নির্বিশেষে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে বৈষম্যহীনভাবে সেবা প্রদান করা প্রজাতন্ত্রের কর্মচারীর সাংবিধানিক দায়িত্ব। কিন্তু পতিত শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের দেখা গেছে দলীয় কর্মীর মতো আচরণ করতে, তথা আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন রাখার অস্ত্র হিসেবে ব্যবহার হতে। এক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতাও ছিল, কে কার চেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। এর ফলে পরপর 3টি জাতীয় নির্বাচনে চরম জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকার সুযোগ পায় আওয়ামী লীগ সরকার। প্রশাসন ও পুলিশের এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকা হচ্ছে, তাদের মধ্যে অনেককে ওএসডি করা হয়েছে, কাউকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। এখানেই শেষ নয়, সূত্রের খবর কতিপয় কর্মকর্তাকে প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে। সব মিলিয়ে আওয়ামী স্বার্থে কাজ করা এসব কর্মকর্তাদের মধ্যে এখন রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ফ্যাসিস্ট হাসিনার আমলে দলীয় স্বার্থে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে 2018 সালের নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী 22 কর্মকর্তাকে গত বৃহস্পতিবার অবসরে পাঠানো হয়েছে। 25 বছর চাকরির মেয়াদ পূরণ হয়নি এমন কর্মকর্তাদের মধ্যে 2 দফায় 33 ও 12 জনকে ইতিমধ্যেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। আরও অনেকেই আতঙ্কে আছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার শঙ্কায়। প্রাপ্ত তথ্য মতে 2018 সালের বিতর্কিত নির্বাচনে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যারা, তাদেরকেও ওএসডি করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। গতকাল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, 2018 সালের রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। শেখ হাসিনার আমলে মন্ত্রী প্রতিমন্ত্রীর পিএস হিসেবে দায়িত্ব পালন এবং পরবর্তী সময়ে ডিসি হওয়া কর্মকর্তারা শাস্তির প্রাথমিক তালিকায় রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করা কর্মকর্তারাও আছেন শাস্তি আতঙ্কে। তাদের কেউ কেউ গ্রেপ্তার আতঙ্কেও ভুগছেন। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে ভূমিকা রাখা কর্মকর্তাদের শাস্তি প্রদানের অভিমত এসেছে সংশ্লিষ্ট সব মহল থেকে। শেখ হাসিনার 15.5 বছরের শাসনামলের প্রথম দিকে মন্ত্রী প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী পিএস ও এপিএস নিয়োগ দেওয়া হতো। পরে অবশ্য পিএস নিয়োগ দেওয়া হতো মন্ত্রী প্রতিমন্ত্রীদের অজান্তে, যদিও তাদের একটি বড় অংশ পরবর্তী সময় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। একটা জিনিস খেয়াল করেছেন যে তারা তাদের পছন্দ মতো এপিএস নিয়োগ দিয়েছিল, পরবর্তীতে এদেরকে আবার ডিসি বানিয়েছে।
দেখা গেছে ডিসি নিয়োগে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কর্মকর্তাদের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতো, সবাইকে নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্থার গোপন প্রতিবেদন ও দলীয় আনুগত্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিত জনপ্রশাসন মন্ত্রণালয়। আবার এটাও ঠিক, রিটার্নিং অফিসার মাত্রই যে ভোট ডাকাতি করেছেন তা কিন্তু নয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং, পুলিং কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী সহ 7 লাখের বেশি সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনের দায়িত্বে ছিলেন। তখন গোয়েন্দা সংস্থা ও পুলিশের মাধ্যমে ভোট গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী যাচাই বাছাই করা হয়। বর্তমানে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সহ জড়িত কর্মকর্তাদের ব্যাপারেই আলোচনা হচ্ছে। এর মধ্যে সরাসরি শতভাগ অপরাধের সঙ্গে জড়িত ছিল একটি চক্র, যারা অর্থ বাণিজ্য করেছেন। এর বাইরে কিছু লোক আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায় এড়াতে পারেন না। কারচুপি এড়াতে তাদের চেষ্টা আদৌ ছিল কিনা তাও খতিয়ে দেখার কথা বলা হচ্ছে। 2014, 18, 24 সালের নির্বাচনের মধ্যে বেশি আলোচনায় রাতের ভোট হিসেবে খ্যাত 2018 সালের নির্বাচন। এসব নির্বাচনে অনেক কর্মকর্তাই সরকারি কর্মচারী হয়েও দলীয় কর্মীর মতো আচরণ করতেন। অতীতে করা ছাত্র সংগঠনের নামও তারা সদর্পে উল্লেখ করতেন। মানে অপরাধ তো করতে করতে তারপরে তারা আগে যে আপনার ছাত্রলীগ করতো এটা খুব গর্ব সহকারে প্রচার করতেন। তাদের কারণে ক্ষেত্রবিশেষ দলীয় নেতাকর্মীরাও কোণঠাসা ছিলেন। ফলে জনগণের ভোটের চেয়ে কর্মকর্তাদের তুষ্ট রাখার গুরুত্ব পেয়েছে তৎকালীন সরকার প্রধানের কাছে। এজন্য কর্মকর্তারা যখন তখন স্বপ্রণোদিত হয়ে টুঙ্গিপাড়া সফরকে রাষ্ট্রীয় কাজ হিসেবে তুলে ধরতেন। মানে দলীয় বন্দনা, যে যত বেশি করতে পারবে তার তত পদ পদবি, তার তত লাভ, মানে তাকে তত বেশি গুরুত্ব দেওয়া হতো। এই জন্য তারা সবাই দল বলে টুঙ্গিপাড়ায় সফরে যেত এবং এই সফরকে রাষ্ট্রীয় সফর বা আপনার ইয়ে হিসেবে গণ্য হতো। কি অবস্থা! আচ্ছা, হ্যাঁ, এই জন্য কর্মকর্তারা যখন তখন স্বপ্রণোদিত হয়ে টুঙ্গিপাড়া সফরকে রাষ্ট্রীয় কাজ, টুঙ্গিপাড়া সফর করতে এটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় কাজ হিসেবে তুলে ধরতেন। পদোন্নতি ও বদলি, বিশেষ করে ডিসি, এসপির ফিট লিস্টে সংশ্লিষ্ট কর্মকর্তারা দলীয় পরিচয় যুক্ত করতেন বাড়তি যোগ্যতা হিসেবে। প্রাপ্ত তথ্যমতে 2018 সালের নির্বাচনে 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। নজিরবিহীন ঘটনা, শতভাগ ভোট পড়ে। সেগুলোর রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি, ওসি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জোরালো হচ্ছে। কারণ ওই সময় অন্তত 586 কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা শতভাগ ভোট পায়। কল্পনা করতে পারেন যে শতভাগ ভোট, মানে সিল মারার সময় আর মানে কোনো দিকে খেয়াল নেই যে এটা যে একদিন এগুলো জবাবদিহি করতে হবে, কিংবা কীভাবে আমরা সিল মারছি। যে 100 একটা কেন্দ্রে 100% জন ভোটার কীভাবে হয়। অনেকে মারা যায়, অনেকে বিদেশে যায়, এরকম অনেকে ভোট দিতে আসে না, এরপরে এগুলো শতভাগ ভোট হয়ে গেছে। আচ্ছা, 2018 সালের 586 কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা শতভাগ ভোট পায়। ধানের শীষ 1285 কেন্দ্রে একটি ভোটও পায়নি আওয়ামী লীগ। ওই কেন্দ্রগুলোতে বলে আওয়ামী লীগের ভোটার নেই। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পুলিশ ও ডিসিরা একে অপরের উপর দায় চাপিয়েছেন। বলে রাখা ভালো, ওই সময়ে নির্বাচন নিয়ে 80টিরও বেশি মামলা রয়েছে। নির্বাচন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং এসব কর্মকর্তাদের পুরস্কৃত করার নগ্ন দৃষ্টান্ত ছিল অসংখ্য। 2018 সালের নির্বাচনের বছরে 349 জনকে বিপিএম, পিপিএম দেওয়া হয়েছিল। মানে ওই যে 2018 সালের ভোটে আকাম করে আওয়ামী লীগকে জিতেছে, এটার পুরস্কার হিসেবে তাদেরকে বিপিএম, পিপিএম পদক দেওয়া হয়েছিল। মানে এগুলো হচ্ছে যে আপনার পুলিশে অবদান রাখার জন্য তাদেরকে সর্বোচ্চ সম্মাননা পুরস্কার। দেশের 64 জেলার পুলিশ সুপার, সব রেঞ্জ ডিআইজি সহ ইউনিট প্রধানরা পদক পেয়েছিলেন তাদের কুকর্মের জন্য। আচ্ছা, তারপরে নির্বাচনের আগে পরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে দমন পীড়নের স্বীকৃতি ছিল এসব পদক। তবে 2018 সালে বিতর্কিত নির্বাচনের বছরে পুলিশের 103 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দেওয়া বিপিএম, পিপিএম প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তখন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা কর্মকর্তারাও পেয়েছিলেন প্রাইস পোস্টিং। তাদের অনেকে এখন ওএসডি অথবা জনস্বার্থে বাধ্যতামূলক অবসরের খবর পাচ্ছেন।
সূত্রমতে নির্বাচনী প্রক্রিয়াতে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সুপার দপ্তর, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, জেলা প্রশাসক, ইউএনও, এমনকি নির্বাচন কমিশনের কার্যালয়ের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখতে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। শুধু ডিসিএসপি নয়, গুরুত্ব পাচ্ছে সংশ্লিষ্ট সবার কার্যক্রম খতিয়ে দেখে দায় অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি। কেবল ডিসিদের শাস্তি হলে অনুজ কর্মকর্তারা কাজের উৎসাহ হারিয়ে ফেলতে পারেন এমন শঙ্কাও রয়েছে। তবে সদ্য সমাপ্ত ডিসি সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, এবারে নির্বাচনে ডিসিরা নির্ভয় এবং নির্ভরভাবে কাজ করতে পারবেন, কারণ নির্বাচনের ফলাফলকে কোনো দলের পক্ষে প্রভাবিত করার সুযোগ তাদের নেই। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা নির্বাচন পরিচালনা, নির্বাচন কমিশনকে সহায়তা করেন। এসব সহায়তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোট কেন্দ্র স্থাপন, ভয়ভীতিহীন পরিবেশ, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি করা, প্রিজাইডিং অফিসার ও পুলিশ অফিসারের দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা বজায় রাখা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারি কর্মচারীদের ভূমিকা হতে হয় রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ। একটি গুরুত্বপূর্ণ কথা। কিন্তু শেখ হাসিনার শাসনামলে দেখা গেছে তাদের কর্মকাণ্ড ও বক্তব্য দুটোই দলীয় কর্মীর মতো। না, ঠিক আগের রাতেই ব্যালটে সিল দিয়ে বাক্স ভরে হতো। 2018 সালের রাতের বেলায় বাক্স ভরার অভিযোগে নির্বাচনের দিন সকালবেলায় শতাধিক আসনে ভোট বর্জন করেন বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। অস্বাভাবিক ফলাফলের ওই নির্বাচনে আওয়ামী লীগ 79.1% ভোট পেয়েছে বলে দেখানো হয়। ওই নির্বাচনে বিএনপি সাকল্যে পায় মাত্র 6টি আসন, আওয়ামী লীগ 258 এবং জাতীয় পার্টি 22 আসন পায়। চূড়ান্ত ফলাফলে দেখা যায় 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। 1205টি কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতিগত অবস্থান হচ্ছে, যেসব কর্মকর্তা চাকরিবিধি ও আইন লঙ্ঘন করে ভোট কারচুপিতে জড়িত ছিলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া। এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত 2009 সালে ক্ষমতায় ফিরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে ক্ষমতাসীন সরকারের অধীনে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনে যার ফারনায় কারচুপি হয়েছে। তখন দলীয় সরকারের অধীনে ভোটের বিরোধিতা করে রাজনৈতিক দলগুলো। পতিত শেখ হাসিনা সরকার তা পাত্তাই নেয়নি। 2014, 2018 ও 2024 সালে নির্বাচনের মধ্য দিয়ে নিজেরাই ক্ষমতায় আসীন থাকে। যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে সত্যিকার অর্থেই যে তখন শেখ হাসিনা নিজেরও বাংলাদেশে একজন বরেণ্য নেতা হওয়ার সুবর্ণ সুযোগ ছিল। অন্যান্য দলগুলো যখন বলছিল যে আমরা কেয়ারটেকার ছাড়া নির্বাচনে যাব না, সে বলেছিল যে দলীয় সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। 2018 সালে তো সে এমনও বলেছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনারা আমার উপর আস্থা রাখেন, আপনাদের আস্থার প্রতিদান আমি দেব। অথচ 2018 সালের নির্বাচনটাই হয়েছে সবচাইতে কলঙ্কিত নির্বাচন। এর আগের নির্বাচন তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, বা অন্যান্য বিএনপি সহ অন্যরা আসেনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটের নির্বাচন হয়েছিল। ওটা দিয়ে তারা বলতে পারে যে আমরা রেখেছি, আসে নাই। কিন্তু 2018 সালের নির্বাচনটার ব্যাপারে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কিংবা তাদের যারা সমর্থক তারা কি বলবেন? 2018 সালে আপনারা বলেছিলেন, আপনাদের প্রতি তো সবাই বিশ্বাসও করেছিল, অথচ সবচাইতে বড় খারাপ কাজটা কিন্তু আপনারা ওই নির্বাচনেই করেছিলেন। শুধু ওই নির্বাচনের জন্যও এদেরকে কঠিন শাস্তির মুখে উচিত, কারণ সারা দেশবাসীর সাথে প্রতারণা করেছে। এখন এই অবস্থায় আওয়ামী লীগ যে পড়েছে, তারা যে ফিরে আসবে, আবার যে জনগণের কাছে যাবে, কিসের কথা বলে যাবে? কি তাদের বলার কথাটা কি? তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলতে পারবে? পারবে না, মানুষ বিশ্বাস করবে না। তারা এই নির্বাচন কথা বলবে, তারা তো দায়িত্ব নিয়েছে। আপনি যখন কোনো কিছুর দায়িত্ব নেবেন তখন আপনাকেই এটা নিশ্চিত করতে হবে যে আমার কথার মূল্য সবচাইতে বেশি। আমাকে এটা প্রমাণ করতে হবে যে আমি সবাইকে যে কথা বলেছি, আমি হারি বা জিতি। সে যখন দায়িত্ব নেয় তখন কিন্তু তার নিজে হারা জেতার চেয়েও তার নিরপেক্ষ ভূমিকাটা বড় হয়ে দেখা দেয়। আর এখানেই কিন্তু হাসিনা এবং তার আওয়ামী লীগ প্রশ্নের মুখে পড়েছে যে তারা দায়িত্ব নিয়ে তারা আসলে চুরি করার জন্যই দায়িত্বটা নিয়েছে। তারা যেহেতু আরও 5 বছর ক্ষমতায় থাকতে পারে, তো ছিল তো 5 বছর ক্ষমতায়। পরবর্তীতে 2024 সালে ডামির নির্বাচন। তো এই যে এত কিছু করলো, শেষ পর্যন্ত কী হলো? থাকতে পেরেছে? পালিয়ে যেতে হয়েছে। তো এই যারা সামনে ক্ষমতায় আসবে তাদেরকে এগুলো মনে রাখতে হবে। যদি মনে না রাখেন, তাদের পরিণতিও কিন্তু সেম একই রকম হবে। জনগণ সবসময় প্রতিবাদ করবে না,
জনগণ দৃশ্যগুলো দেখবে, তাদের বেড়ে ধারণ করবে, আর সময় হলে ঠিকই ফিরে ক্ষমতা থেকে নামাই দেবে। এটাই এটাই এদেশের মানুষের বাস্তবতা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।